সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় 80 জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চড় মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়ে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কেন, কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে যাও। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথেই শেয়ার করতে পারিনি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়, কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছিল। আমার চোখের পানি কাউকে আবেগী করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে সব মিথ্যা কথা বানায় বানায় বলতে, কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবা আর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি। তখন বলল তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে কই বলবো, তোর সম্পর্কেই কেন বলবো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলেছিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবো না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে ও থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগে। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে না। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে। আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে অবিশ্বাস করবে? অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে। সেই রাতটা নির্ঘুমভাবে সিয়াম নামের এক বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুরে খেয়ে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে। হ্যাঁ, আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি, সে আর কেউ নয়, সে হচ্ছে এই আদিবা। কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম, একটা বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেলেছি। কল চলে গেল। দেখলাম যে একটা মেয়ের ভয়েস। সেই মেয়েটা বলল হ্যালো, কে আপনি? তখন আমি একটু থমকে গেলাম, কি ব্যাপার? আমি ফোন দিলাম আমার বন্ধুকে, ধরলো একটা মেয়ে। তার তো কোনো বোনও নেই, আর তার তো মা অনেক আগেই মারা গেছে। তাহলে ফোনটা ধরলো কে? তারপর আমি কথা না বলে ফোনটা কেটে দিলাম। এরপরে সেই নাম্বার থেকে SMS আসলো, আচ্ছা কে আপনি? কল দিলেন আবার কথা বলেন না, পাগল নাকি আপনি? তখন আমি একটু মজা নেওয়ার জন্য, শুধু মজা করার জন্য তাকে বলছিলাম যে কিরা আমাকে এখনো চিনতে পারিসনি?
ছি, এই তোর বন্ধুত্ব। এই মেসেজটা আমি তাকে দিলাম। সে বলল, আচ্ছা তুই কি লাবণী? আমি বললাম, এখনো চিনতে পারলি না? তখন সে বলল, না এখনো চিনতে পারিনি তোকে। আমি বললাম যে ঠিক আছে, খাইছিস, খাওয়া দাওয়া করছিস? এইরকম করে কথাবার্তা বলতে বলতে মানে সেই মেয়েটা পরিচয় পায় আমার যে আমিও একটা মেয়ে, SMS এ কথা বলে। তো তারপরে, আচ্ছা তুই কি রোজা নাই? আমি বললাম যে না, আমি রোজা নেই। তখন সে বলল, এখন আমি তোকে চিনেছি, তুই হলি আমার সেই মোটি বান্ধবী যে এক মুহূর্ত খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিস না, তুই শুধু খাওয়া খাওয়া করিস। হ্যাঁ আমি জানি তুই আয়েশা। তখন আমিও একটা সুযোগ পেলাম, ভালোই তো। হ্যাঁ আমি আয়েশা, এই তো চিনতে পেরেছিস। তারপরে সে বলল, মাগরিবের পরে আমি তোকে কল দিব, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখন আমি ভাবতে শুরু করলাম, মেয়েটা যদি আমাকে কল দেয় আর আমার ভয়ের যদি শোনে ছেলে মানুষের, তখন কি নাতে কি ভাববে, তাই না? সো তারপরে আমি বললাম যে আসলে আমি আপনার কোনো বান্ধবী না, আমি একটা ছেলে। তখন সে ইমপ্রেস হয়ে গেল যে কি আজব, আপনি একজন ছেলে আর আমি আপনাকে চিনতেই পারলাম না। তারপরে বললো যে ও ঠিক আছে, ছেলে হয়েছেন তো কি হয়েছে, আপনাকে কল দিব, ভালো করে কথা বলবো। আমি বললাম যে ঠিক আছে। তো মাগরিবের পরে সেই মেয়েটা আমাকে কল দিল, আমি রিসিভ করলাম, বললাম যে হ্যালো, আই এম সরি, প্রথমে সরি বলতেছি কারণ এইভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। তখন সেই মেয়েটা বললো যে আপনার নাম কি? তখন আমি বললাম আমার নাম শরীফ। তখন আমি বললাম যে আপনার নাম কি? তখন সেই মেয়েটা বললো আমার নাম জবা। তারপরে আমাদের অনেক কথা হয়। তারপরে হঠাৎ করে আমি একদিন জানতে চাইলাম আপনার বাসা কোথায়? তখন সে বলল কুড়িগ্রামে। আমি এটা শুনে অনেকটা থমকে গেলাম, কুড়িগ্রামে? সেখানে তো আমারও বাসা। তারপরে আমি বললাম যে কুড়িগ্রামে কোথায়? তারপরে সে বলল উলিপুরে। আমি বললাম যে আজব তো, উলিপুরে কোন জায়গায়? আমার বাসা তো সেম। তারপরে সে একটা এলাকার নাম বলল, আর সেই এলাকার পাশের এলাকাতেই আমার বাসা। সত্যি তখন কেন জানি ভাবতে রূপকথার গল্পগুলোর মতো লাগতেছে যে হঠাৎ করে একটা অচেনা নাম্বারে কল দিলাম, ধরলো একটা মেয়ে, আর সে নাকি আমার পাশের এলাকাতেই বাসা। তো একদিন মেয়েটা বলল চলেন আমরা একদিন মিট করি। তখন আমি বললাম যে কোথায় মিট করবা? তারপরে বললো যে আমি তো আপনার সঙ্গে ঘুরতে যেতে পারবো না, আপনি আমার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আমি বললাম যে আমি তো আপনাকে কখনো দেখিনি, কিভাবে চিনবো? তখন সে বলল আমি নীল কালার ড্রেস পরে যাব। আর সেও বলল আপনি কি পরে আসবেন? আমি বললাম যে আমি পাঞ্জাবি পরে যাব। আসলে সেদিন বিকাল 3টার সময় দেখা করার কথা ছিল, কিন্তু আসলে আমি সেদিন যাইনি, কারণ সেদিন আমিও একটু ভয় পেয়েছিলাম, হঠাৎ করে একটা অচেনা মেয়ে ডাকতেছে, যদি এখন আমাকে কিডন্যাপ করে। আসলে আমি একটু সহজ সরল তো, তাই এরকম ভয় পেয়েছিলাম। তো সেদিন মেয়েটা নাকি আমার জন্য ওয়েট করেছিল। তারপরে মেসেজ দেই, দেখি মেসেজে রিপ্লাই নেই। বললাম যে কি হলো? তখন সে বললো আপনি কেন আসলেন না, সেই জন্য রাগ করেছি। আমি বললাম যে ও আসলে আমার একটা কাজ ছিল তো, তাই আমি যেতে পারিনি। তারপরে মেয়েটা বললো তাহলে আরেকদিন মিট করবো। আমি বললাম যে ঠিক আছে, দেখা যাবে। তারপরে একদিন কি হলো, আমি ওদের এলাকাতেই গেলাম একটা কাজের জন্য। তো তখন আমি ওকে মেসেজ দিয়ে বললাম আমি তো আপনার এলাকাতে আসছি একটা কাজের জন্য, এখন কি মিট করবেন? তখন মেয়েটা বললো আমার প্রাইভেট এই মাত্র ছুটি দিল, আপনি ওই মুদিখানার যে বড় মুদিখানার দোকানটা আছে সেই মুদিখানার দোকানের সামনে দাঁড়ায় থাকবেন, আর আমিও যাব। তখন আমি বললাম আপনি কি কালার ড্রেস করবেন? তখন একটা সময় ছিল যখন মানুষটা সবসময় কথা বলার জন্য পাগল থাকত। মার অজুহাত দিয়ে চলে যাচ্ছে, রাত দিন কথা বলার জন্য, মানুষটা কোলে থাকার জন্য বলতো